নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব চর্যাপদের তৃতীয় পর্ব। চর্যাপদের তৃতীয় পর্ব আলোচনা করার আগে আমরা দ্বিতীয় পর্বের একটা শেষে বলেছিলাম কাহ্নপার 24 নম্বর পদটা নিয়ে। তো এই কাহ্নপার 24 নম্বর পদটা হরপ্রসাদ শাস্ত্রী চর্যাগীতি যে পুঁথি আবিষ্কার করেছিলেন তাতে কতকগুলি পাতা না থাকায় 23 সংখ্যক গানের শেষাংশ, 24, 25 এবং 48 সংখ্যক গান তিনটি সেখানে পাওয়া যায়নি। পরে চর্যাগীতির তিব্বতী অনুবাদ অবলম্বনে প্রবোধচন্দ্র বাগচি উক্ত লুপ্ত গীত ও গীতাংশের যে সংস্কৃতানুবাদ করেছিলেন, বর্তমান ক্ষেত্রে তারই পুনরুদ্ধার করা হয়েছে আলোচ্য বইটিতে। বইটির নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। বইয়ের লেখক হচ্ছে আজাহার ইসলাম। 1958 সালে এটি প্রকাশিত হয়। প্রকাশক হচ্ছে গোলাম মঈনুদ্দিন। এই বইটা যেটা আমরা দ্বিতীয় নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম শেষ পর্যায়ে, সেইটা নিয়ে আজকের তৃতীয় পর্বে প্রথমেই বলে দিলাম। এই 24 নম্বর পদগুলো বাংলায় অনুবাদ করা হয়েছে ওই সংস্কৃত যে বইটি অনুবাদ করেছিলেন প্রবোধচন্দ্র বাগচি মহাশয় তিব্বতী বইয়ের থেকে, সেখান থেকেই সে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে বইটিতে। তো এই 24 নম্বর পদটি আমরা কোনো এক সময় 24, 23, 25 এবং 48 এই পদগুলোকে আমরা একটা আলাদা পর্বে আলোচনা করে দেব। তো আসা যাক আজকের ক্লাসে তৃতীয় পর্বের আলোচনাতে। তৃতীয় পর্বের আলোচনায় আমরা কাহ্নপায়ের 36, 40, 42, 45 সংখ্যক পদকে নিয়ে আমরা আলোচনা করব। এই হলো কাহ্নপার 36 নম্বর পদ। রাগ পটমঞ্জরিতে লেখা এই পদটি। সুনবাহ তথা পোহারি মোহ ভণ্ডার লই সয়ল অহারি ঘুমৈন চেবৈন সপর বিভাগা সহজ নিদালু কান্হিলা লাঙ্গা চে অনন বে অন ভবনিন্দ গেলা সয় সুফল করি সুহে সুতেলা স্বপনে মই দেখিল তিহুবন শুন ঘোরীয় অবনাগমন বিহুন সাক্ষী করিব জালান্ধারী পায়ে পাখি ন চাইয় মোরে পান্ডিয়া চায়। এই হচ্ছে কাহ্নপার 36 নম্বর পদ। এই 36 নম্বর পদের আমরা প্রথমে দুটি লাইনকে নিয়ে আমরা বাংলায় অনুবাদ করব। সুনবাহ তথা পোহারি। সুনো মানে কি? সুনো মানে হচ্ছে শূন্য। বাহ মানে কি? বাহ মানে হচ্ছে বাস ঘর বা যে ঘরে আমরা বসবাস করি। তথতা হচ্ছে বৌদ্ধ মার্গের একটি অবস্থা। প্রহারী মানে প্রহিত হওয়া। পরের লাইন মোহ ভণ্ডার লই সয়ল অহারি। মোহ ভাণ্ডার, মোহ ভাণ্ডার লই, লই মানে হচ্ছে থেকে, সয়ল, সয়ল অহারি। সয়ল মানে সব কিছু, অহারি মানে আহরণ করা হলো। এখানে বলা ভালো সংগৃহীত। তাহলে তুনবাহ তথা পোহারি মোহ ভণ্ডার লই সয়ল অহারি। শূন্যরূপ বাসঘর তথতা দ্বারা প্রহিত হল, মোহ ভাণ্ডার থেকে সব কিছুই সংগৃহীত হলো। এরপর আমরা 3 আর 4 নাম্বার লাইনের আলোচনায় যাব, বাংলা অর্থ করব। ঘুমৈন চেবই সপর বিভাগা সহজ নিদালু কান্হিলা লাঙ্গা। ঘুমৈন ঘুমায়, চেবই বলতে চেতনা, ন চেবই মানে নাই চেতনা, সপরি বিভাগা স পরভেদ, স
পর ভেদ। সহজ নিদালু, সহজ নিদ্রায়। কাহ্নিলা মানে কাহ্ন, লাঙ্গা মানে নগ্ন। তাহলে কি? ঘুমৈন চেবই সপর বিভাগা, সহজ নিদালু কাহ্নিলা লাঙ্গা। ঘুমাই তাই সপরভেদ, নিজের এবং অন্যের যে ভেদাভেদ সেটাকে বলা হচ্ছে সপরভেদ। সপরভেদ, চেতনা নেই, কাহ্ন নগ্ন, সহজ নিদ্রায়। চে তারপরের লাইন 5 এবং 6। চে অন ন বে অন ভব নিদ গেলা, সয় সুফল করি সুয়ে সুতেলা। চে অন ন, এখানে হচ্ছে চেতনা নাই, চেতনা। তাহলে চেবন মানো হচ্ছে চেতনা, চেবই মানো চেতনা, আর চেয়ন মানো চেতনা। চেতনা নাই। চে অন ন বে অন, বে অন মানে বেদনা। ভব নিদ গেলা, ভব নিদ্রায় গেল। নাই চেতনা, বেদনাহীন, ভব নিদ্রায় গেল। সয় সুফল করি শুয়ে সুতেলা। সয় মানে কি? সকল। সুফল, সুফল যে করি, সুফল করি। সুহে, সুয়ে মানে সু হে। সুতেলা, সুপ্ত বা নিদ্রা। এখানে সব থেকে পারফেক্ট শব্দ হবে সুপ্ত। তাহলে কি হবে 5-6 লাইন? চেতনা নেই, বেদনা নেই, ভব নিদ্রায় মগ্ন, সকল সুফল করে সুখে সুপ্ত। এরপর আমরা 7 এবং 8 নাম্বার পদের অর্থ করার চেষ্টা করব। স্বপনে মই দেখিল তিহুবন শুন, ঘোরিয় অবনাগমন বিহুন। স্বপনে মানে স্বপ্নে, মই আমি, দেখিল দেখলাম, ত্রিভুবন মানে ত্রিভুবন, শূন্য মানে শূন্য। একদম সোজা অর্থ। ঘোরীয়, ঘোরীয় মানে ঘুরে। যে অর্থগুলো আমি লিখে দিচ্ছি সাইডে, সেগুলো হচ্ছে অর্থ করতে জটিল হবে, তাই। ঘোরীয় মানে ঘুরে। অবনাগমন, আনা গোনা, আনা গোনা বা আসা যাওয়া। বিহুন, বিহুন মানে বিনা কারণে। বিনা কারণে। তাহলে কি হবে? 7-8 লাইন। স্বপ্নে আমি দেখলাম ত্রিভুবন শূন্য এবং আনাগোনার কারণেই ঘোরে। এরপর আমি 9 এবং 10 নাম্বার লাইনের অর্থ করার চেষ্টা করব। সাক্ষী করিব জালন্ধরি পায়ে, পাখিন চাইয় মোরে পান্ডিয়া চায়। সাক্ষী মানে কি হবে? 18। সাক্ষী মানে সাক্ষী, সাক্ষী মানে সাক্ষী। করিব মানে করব। জালন্ধরি একজন পদকার। পরবর্তী আলোচনা আমরা এটাকে নিয়ে আলোচনা করব। ইনি কাহ্নপার গুরু ছিলেন। সাক্ষী করিব জালন্ধরি পায়ে, সাক্ষী করব আমি জলন্ধর পাকে বা পাখি ন চাই। পাখি, এখানে পাখি মানে কি? পাখি মানে হচ্ছে পক্ষে। ন চা চাহই, চায় না, ন চায় কেউই চায় না।
চাওয়া, মোরে আমারে পান্ডিয়া চায়ে। পণ্ডিত আচার্য, ন চাহে চায় না, মোরে আমারে পণ্ডিতাচার্য, আমার পক্ষে পণ্ডিতাচার্য থাকে না। ৯-১০ লাইনের অর্থ কি হবে? জলন্ধর পাকে সাক্ষী করা হবে, আমার পক্ষে পণ্ডিতাচার্য থাকে না। এই হলো এর বাংলায় অর্থ। আরেকবার আমি পড়ে পুরোপুরি বাংলায় অর্থ করে দিচ্ছি। সুনবাহ তথতা পহারি, মোহ ভণ্ডার লই সয়ল অহারি। শূন্যরূপ বাসঘর তথতা দ্বারা প্রহিত হল, মোহ ভাণ্ডার থেকে সব কিছুই সংগৃহীত হল। ঘুমোই ন চেবই সপর বিভাগা, সহজ নিদালু কান্নিলা লাঙ্গা। ঘুমাই তাই সপরভেদ চেতনা নেই, কাহ্ন নগ্ন সহজ নিদ্রায়। চে অন ন বে অন ভবনিদ গেলা, সয় সুফল করি সুখে সুহে সুতেলা। চেতনা নেই, বেদনা নেই, ভবনিদ্রায় মগ্ন, সকল সুফল করে সুখে সুপ্ত। স্বপনে মই দেখিল তিহুবন শুন, ঘোরীয় অবনাগমন বিহুন। স্বপ্নে আমি দেখলাম ত্রিভুবন শূন্য এবং আনাগোনার কারণেই ঘোরে। সাক্ষী করিব জালন্ধরি পায়ে, পাখিন চাইয় চাহই মোরে পান্ডিয়া চায়ে। জলন্ধর পাকে সাক্ষী করা হবে, আমার পক্ষে পণ্ডিতাচার্য থাকে না। এই হলো এর বাংলায় অর্থ। এরপর আমরা এই পদটার আসল ব্যাখ্যাতে যাব, যেখানে যেখানে যোগ চিত্তের গূঢ়ার্থ বর্ণনা করা হয়েছে, অর্থাৎ একজন যোগী কি আচরণ করবেন তাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। আলোচ্য চর্যায় মহাসুখে মগ্ন চিত্তের অবস্থা বর্ণিত হয়েছে। সুনবাহ তথতা পহারি, মোহ ভণ্ডার লই সয়ল অহারি। অর্থাৎ কাহ্ন বলেছেন প্রকৃত দোষরূপ মোহের ভাণ্ডার স্বরূপ প্রথম ৩ শূন্যকে চতুর্থ শূন্যরূপ তথতা দ্বারা আঘাত করায় সমস্ত প্রকৃতি দোষেই নষ্ট হয়েছে। আর তার বাসনাগার অর্থাৎ যে প্রকৃত দোষ রূপ মোহ, তাকে প্রথম ৩ শূন্য বাদ দিয়ে চতুর্থ শূন্যরূপ তথতা দ্বারা মোহের যে ভাণ্ডার আমাদের মনের মধ্যে অবস্থান করে, সাধক বলতে চেয়েছেন তার প্রথম ৩ শূন্যকে চতুর্থ শূন্যরূপ তথতা দ্বারা যদি আঘাত করা হয়, তাহলেই সমস্ত প্রকৃত দোষেই নষ্ট হবে। তখন কি হবে? ঘুমোই ন চেবই সপর বিভাগা, সহজ নিদালু কান্নিলা লাঙ্গা। আর তার বাসনাগার চিত্ত শূন্যতায় পূর্ণ হয়েছে, এই অবস্থায় নগ্ন অর্থাৎ সমস্ত বন্ধন মুক্ত হয়ে কাহ্ন সহজানন্দরূপ যোগনিদ্রায় মগ্ন হয়েছেন। যোগনিদ্রায় মগ্ন হয়ে কি হচ্ছে? চে অন ন বে অন ভবনিদ গেলা, সয় সুফল করি সুহে সুতেলা। এই যোগনিদ্রায় তার চেতনাও নেই, বেদনাও নেই। সমস্ত রকমের অবিদ্যা জ্ঞান দূরীভূত হওয়াতে তার আত্মপর ভেদ জ্ঞান লুপ্ত হয়েছে। সমস্ত রকমের দুশ্চিন্তা থেকে মুক্ত হলে মানুষের ঘুম যেমন গভীর হয়, তেমনি সর্বপ্রকার অবিদ্যার জ্ঞান বর্জন করে সহজ নিদ্রায় মগ্ন হওয়াতে তার যোগনিদ্রার ঘুম গাঢ় হয়েছে। যোগনিদ্রার ঘুম গাঢ় হওয়াতে কি হয়? স্বপনে মই দেখিল তিহুবন শুন, ঘোরীয় অবনাগমন বিহুন। এই অবস্থায় পৌঁছে সাধকের মনে হয়েছে ত্রিভুবনকে স্বপ্নের মতো শূন্য। স্বপ্নে দেখা অনেক ঘটনাই যেমন বাস্তবে অসম্ভব, ঠিক তেমনি এই জগতের পুনর্জন্ম আপাত দৃষ্টিতে সত্য মনে হলেও আসলেই তা মিথ্যা। তাই সবশেষে পদাকার বলতে চেয়েছেন সাক্ষী করিব জালন্ধরি পায়ে, পাখিন চাহই মোরে পান্ডিয়া চায়ে। এই ত্রিভুবন শূন্যই সত্য, আর সব কিছুই মিথ্যা।
এই তত্ত্ব যে মিথ্যা নয় তার সাক্ষী হিসাবে তিনি নিজের গুরু জলন্ধর পাদের কথা উল্লেখ করেছেন। তার গুরু ছাড়া এই দর্শনকে উপলব্ধি করার আর কেউ যোগ্য নয়, কেননা এই তত্ত্ব শাস্ত্রগত নয় এবং সেই কারণেই যেসব ধর্মাচার্য শাস্ত্রগত পাণ্ডিত্যের অধিকারী তারা এই তত্ত্বে অবহিত নন। এই হলো এর ব্যাখ্যা। তাহলে আমরা 36 নম্বর পদের আলোচনা করলাম। এরপর আমরা কাহ্নপার 40 নম্বর পদকে নিয়ে আলোচনা করব। কাহ্নপার 40 নম্বর পদটির রাগ মালসী গবুড়া। যো মন গো অর আলা জালা আগম পোথি টন্টা মালা ভন কৈসে সহজ বোল বা যায় কায় বাক চিয় যশুন সমায় আলে গুরু উ এ সই শিষ বাক পথাতীত কাহিব কিস যে তৈ বলি তে তবি টাল গুরুবব সে শিষকাল ভনৈ কাহ্ন জিনরয়ন বি কৈসা কালে বো সংব হিয় জৈসা। এই হচ্ছে কাহ্নপার 40 নম্বর পদ। তাহলে আমরা এই পদটির বাংলা অর্থ করার চেষ্টা করি। পদটির প্রথম 1 এবং 2 নম্বর লাইন নিয়ে আলোচনা করব। যো মন, যো মানে এখানে কি? যো শব্দের অর্থ এখানে কি? যো শব্দের অর্থ হচ্ছে যা, মনে। যো মন, যা মনে। গোর মানে গোচর। আলা জ্বালা বৃথা আড়ম্বর, বৃথা আড়ম্বর। আগম পোথি টন্টা মালা। আগম পোথি মানে পুঁথি, পুঁথি। টন্টা মিথ্যা, মালা মালা। তাহলে কি অর্থ হবে? যা মনোগোচর তাই বৃথা আড়ম্বর। যো মনগোর আলা জ্বালা আগম পোথি টন্টা মালা। আগম পুঁথি মিথ্যার মালা। এরপর আমরা 3 এবং 4 নম্বর লাইনের অর্থ করার চেষ্টা করব। ভন কৈসে সহজ বোল বা যায় কায় বাক চিয় যশুন সমায়। ভন মানে বল, কৈসে কিসে, সহজ বলা হয়েছে আগে, বলবা বলা, যায় যায়, কায় বাক চিত্ত যশু যাতে। ন সময় না সামায় বা প্রবেশ যেমন না করে। ন সময় মানে হচ্ছে প্রবেশ না করা। তাহলে এর অর্থ কি হবে? বল কিসে সহজকে বলা যায় কায় বাক চিত্ত যাতে প্রবেশ করে না। এরপর আমরা 5 এবং 6 নম্বর পদকে নিয়ে আলোচনা করব। 5 এবং 6 নম্বর লাইনের অর্থ করার চেষ্টা করব। আলো গুরু উয়ে সই শিষ বাক পথাতীত কাহিব কিস। আলে, আলে মানে হচ্ছে
শিষ্য। 12 বলছি না, উয়ে সই। উপদেশ। শিষ্য সরি, আলে, আলে শব্দের অর্থ 11, আলে শব্দের অর্থ শিষ্য নয়, আলে শব্দের অর্থ হচ্ছে বৃথা, আর শিষ্য মানে হচ্ছে শিষ্য হবে এখানে। বাক পথাতীত কাহিব কিস। বাক পথাতীত কাহিব কিস। বাক পথাতীত, বাক পথের অতীত, বাক পথাতীত। পথের অতীত। কাহিব কিভাবে। কাহিব মানে কোয়া, আর কিস মানে কিভাবে বা কিসে। তাহলে এর অর্থ কি হবে? গুরু শিষ্যকে বৃথা উপদেশ দেই, বাক পথের অতীত তা কিভাবে কোয়া যাবে। এরপর আমরা 7 এবং 8 নাম্বার লাইনের অর্থ করার চেষ্টা করব। যে তৈ বলি তে তবি টাল। যে তৈ মানে যতই, বলি মানে বলা, তে তবি ততই, টাল ভুল। টাল মানে গুরু বব। গুরু বব শব্দের অর্থ হচ্ছে বোবা। সে শিষ্য মানে শিষ্য, কাল মানে কালা। গুরু বোবা, শিষ্য কালা। তাহলে 7-8 কি হবে? যতই বলা যায় ততই ভুল হয়, কেননা গুরু বোবা, শিষ্য সে কালা। এরপর শেষ 2 লাইন আমরা অর্থ করব। শেষ 2 লাইনের ভনৈ কাহ্ন জিনরয়ন বি কৈসা কালে বো বো সং বো হিয়া জৈসা। ভনৈ কাহ্ন, কাহ্ন বলে, জিনরয়ন জিন রত্ন, বি কৈসা কেমন, কালে বোবো, কালে মানে কালার, বোবো মানে বোবা, সংবহীয়, সংবহীয় মানে বোঝানো, জৈসা যেমন। তাহলে অর্থ কি হবে? 9-10 কাহ্ন বলে জিন রত্ন কেমন, না কালার বোবাকে বোঝানো যেমন। তাহলে এই গেল এর বাংলা অর্থ। আরেকবার আমি পড়ে বাংলায় অর্থ করে দিই। যো মন গো অর আলা জালা আগম পথি টন্টা মালা। যা মনোগোচর তাই বৃথা আড়ম্বর, আগাম পুঁথি মিথ্যার মালা। ভন কৈসে সহজ বোলবা যায়, কায় বাক চিয় যসুন সমায়। বল কিসে সহজকে বলা যায়, কায় বাক চিত্ত যাতে প্রবেশ করে না। আলে গুরু উয়ে সই শিষ, বাক পথাতীত কাহিব কিস। গুরু শিষ্যকে বৃথা উপদেশ দেই, বাকপথের অতীত তা কিভাবে কোয়া যাবে। যে তৈ বলি তে তবি টাল, গুরু বব সে শিষ কাল। যতই বলা যায় ততই ভুল হয়, কেননা গুরু বোবা, মিথ্যা সে, শিষ্য সে কালা।
ভনৈ কাহ্ন জিন রয়ন বি কৈশা কালে বোবো সংবহিয় যে জৈসা। কাহ্ন বলে জিন রত্ন কেমন, না কালার বোবার বোঝাকে যেমন। এই হচ্ছে এর বাংলায় অর্থ। এরপর আমরা এই পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা করার চেষ্টা করব। আলোচ্য চর্যাটিতে সহজ স্বরূপের কথা বলা হয়েছে। সহজকে কিভাবে পাওয়া যেতে পারে বা তার স্বরূপ কেমন তার ব্যাখ্যা করা হয়েছে এই পদটিতে। যো মন গো অর আলা জালা আগম পথি টন্টা মালা। যা কিছু মনের গোচরে তাই মিথ্যা মাত্র। প্রচলিত আগাম শাস্ত্রগুলো এই পর্যায়ে পড়ে, কেননা এগুলি মনের সৃষ্টি এবং মনেরই অধিগম্য। তাহলে কি করতে হবে? ভন কৈসে সহজ বোল বা যায় কায় বাক চিয় যশু না সমায়। কিন্তু সহজ নন্দকে বুঝতে গেলে মন ইন্দ্রিয়ের মধ্যে প্রবেশ করতে হবে, অর্থাৎ মনের ভিতরে প্রবেশ করতে হবে সহজকে বুঝতে গেলে। তাই ভাষায় এর স্বরূপ ব্যাখ্যা করা যায় না। তাছাড়া কায় বাক চিত্ত যখন এই সহজ নন্দকে বুঝতে পারে না, তখন বাক্যের সাহায্যের স্বরূপকে ব্যাখ্যা করা যায় না। তাহলে কি হবে? আলো গুরু উয়ে সই শিষ বাক পথাতীত কা হিব কিস। যদি কেউ চেষ্টা করে তবে সে চেষ্টা ব্যর্থ ও ভ্রান্ত হতে বাধ্য। এই জন্য গুরু পথ দেখাতে পারেন, কিন্তু বাক্যের দ্বারা সেই সহজ অনুভব ব্যাখ্যা করতে পারেন না। এই অনুভব প্রত্যেকটি সাধকের আত্মার সাথে জড়িত, আর যা আত্মার সাথে জড়িত তা কখনোই বাক্যে প্রকাশ করা যায় না। যে সহজকে অনুভবে বুঝতে গেলে তাকে আত্মার সাথে জড়াতে হবে, তাকে বাক্যের মধ্যে বাঁধা যাবে না। তাই তো বলেছেন সাধক, যে তৈ বলি তে তবি টাল গুরু ববসে শিষ্য কাল। তাই কোনো গুরু এই কোনো শিষ্যকে স্বরূপ বোঝাতে পারেন না। এই কারণে সহজ অনুভবের ব্যাপারে গুরু বোবার মতোই নির্বাক এবং শিষ্য বধিরের মতোই বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন। ভনৈ কান্ন জিন রয়ন বিকৈসা কালে বোবো সংবহিয় জৈসা। সিদ্ধাচার্য কান্ন তাই বলেছেন যে জিন রত্ন বা সহজানন্দের প্রকৃতি কালা বোবার পারস্পরিক বোঝাপড়ার মতোই দুর্বোধ্য। এই গেল কাহ্নর 40 নম্বর পদের বাংলা অর্থ করা এবং তার ব্যাখ্যা করা। এরপর আমরা যাব কাহ্নর 42 নম্বর পদের আলোচনাতে। এই হচ্ছে কাহ্নপার 42 নম্বর পদ। রাগ কামোদ। চিয় সহজে শুন সংপূর্ণা কান্ধ বিজয়ে মা হই বিষণ্ণা। ভন কৈসে কাহ্নু নাহি হরই অনুদিন তৈলয়ে পমাই। মরা দিঠ নাঠ দেখি কায়র ভাগ তরঙ্গ কি শোষই সায়র। মূড়া অচ্ছন্তে লোয় ন পেখই দুধ মাঝে লড়ন অচ্ছন্তে দেখাই। ভাব যায় ন আবই এতু কই ঐশ ভাবে বিলসই কাহ্নিল জয়। এই হচ্ছে কাহ্নপার 42 নম্বর পদ। তো আমরা এই পদটির বাংলা অর্থ করার প্রথমে চেষ্টা করি। 1 এবং 2 নম্বর লাইন নিয়ে আমরা প্রথমে বাংলা অর্থ করার চেষ্টা করব। চিয় সহজে, চিয় মানে চিত্ত, সহজে মানে সহজে, শুন সংপূর্ণা, শুন মানে হচ্ছে শূন্য, সংপূর্ণা শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ। কান্ধ বিজয়ে মানে কন্ধ বিয়োগে। এখানে কন্ধ বিয়োগ মানে কি? কন্ধ বিয়োগ মানে কি? এই স্কন্ধ শব্দের অর্থ সমষ্টি। কন্ধ
শব্দের অর্থ তো সমষ্টি। কার কার সমষ্টি? না রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার আর বিজ্ঞান। এই পাঁচটি বিষয়ের সমষ্টিকে পঞ্চস্কন্ধ বলে। তাহলে কান্ধ বিজয়ে মানে হচ্ছে স্কন্ধ বিয়োগে, এই পাঁচ স্কন্ধের কথা বলা হয়েছে। মা হই বিষণ্ণা, বিষণ্ণ হয় না, বিষণ্ণ মানে অন্য। চিও সহজে শুনো সংকূর্ণা, কান্ধ বিজয়ে মা হই বিষণ্ণা। সহজ অবস্থায় সম্পূর্ণ শূন্য, কন্দ বিয়োগে বিষণ্ণ হয় না। এরপর আমরা 3 আর 4 নাম্বার লাইনের অর্থ করার চেষ্টা করব। ভন কৈশে কাহ্নু নাহি, হরই অনুদিন তৈলয়ে পমাই। ভন কৈশে বল কিসে, কাহ্নু নাহি কাহ্নু নেই, ফরই ফরই মানে প্রকাশিত। অনুদিন তৈলয়ে স্ত্রীলোক, পমাই ব্যপ্ত, ব্যপ্ত করে। তাহলে 3-4 অর্থ কি হবে? যে মূঢ় বল কিসে কাহ্নু নেই, ত্রিলোক ব্যপ্ত করে সে অনুদিন প্রকাশিত। এরপর আমরা 5 এবং 6 নম্বর লাইনের বাংলা অর্থ করার চেষ্টা করব। মরা দীঠ, এখানে মরা শব্দের অর্থ মৃতদেহ নয়, মরা শব্দের অর্থ হচ্ছে মূঢ় ব্যক্তি। দীঠ দৃষ্টিকে, দৃষ্টি। নাঠ নষ্ট। দেখি কায়ার কাতর। ভাগ তরঙ্গ কি? ভাগ মানে ভাঙা, তরঙ্গ কি? শোষই। শোষণ করা, সায়র। সাগর। 5 আর 6 নাম্বার লাইনের অর্থ কি হবে? যে মূঢ় দৃষ্টকে নষ্ট দেখে কাতর হয়, কিন্তু ভাঙা তরঙ্গ কি সাগরকে শোষণ করে? এরপর আমরা 7 এবং 8 নাম্বার লাইনের অর্থ করার চেষ্টা করব। মূঢ়া অচ্ছন্তে লয় ন পে খই। মূঢ়া মূঢ়, লয় মানে হচ্ছে মূঢ়া লোক, লোক অচ্ছন্তে থাকতেও ন পে খই দেখে না। দুধ মাঝে, দুধের মাঝে লড়ানো ননি 19। লড় মানে ননি। ন অচ্ছন্তে দেখায়,
দেখা যায় না। তাহলে 7 আর 8 নাম্বার লাইনের অর্থ কি হবে? যে মূঢ় লোক থাকতেও দেখে না, যেমন দুধের মধ্যে ননি থাকলেও দেখা যায় না। এরপর আমরা 9 এবং 10 অর্থ করার চেষ্টা করব। ভাব যায় ন আবই এতু কই, ভাব যায় ন আবই এতু কই, আইস ভাবে বিলসই কান নিল জয়। ভাব যায়, ভাব মানে ভাবে, যাই মানে যায়, তাহলে এভাবে যায়, ন আবই না আসে, এথু কেউ এভাবে, এভাবে, এথু মানে এভাবে কেউ। 21 এভাবে, 22 কেউ, আইস্য ভাবে এইভাবে, বিলাস কান্নিল জয়ী, যোগী জয়মান। তাহলে 9 এবং 10 নম্বর লাইনের অর্থ কেমন হবে? এভাবে কেউ যায় না আসে না, এভাবে বিলাস করে যোগীবর কান্ন। তাহলে আরেকবার আমি এর বাংলা অর্থ করে দিই। চিয় সহজে সুন সংপূর্ণা, কান্ধ বিজয়ে মা হই বিষণ্ণা। সহজ অবস্থায় সম্পূর্ণ শূন্য, স্কন্ধ বিয়োগে বিষণ্ণ হয়েও না। ভন কৈশে কাহ্ন নাই, হরই অনুদিন তৈলয়ে পমাই। বল কিসে কাহ্ন নেই, ত্রিলোক ব্যপ্ত করে সে অনুদিন প্রকাশিত। মরা দিঠ নাঠ দেখি কায়র, ভাগ তরঙ্গ কি শোষই সায়র। মূঢ় দৃষ্টকে নষ্ট দেখে কাতর হয়, কিন্তু ভাঙা তরঙ্গ কি সাগরকে শোষণ করতে পারে? মূঢ়া অচ্ছন্তে লয়ন পেখই, দুধ মাঝে লড়ন অচ্ছন্তে দেখায়। মূঢ় লোক থাকতেও দেখে না, যেমন দুধের মধ্যে ননি থাকলেও দেখা যায় না। এরপর 9 এবং 10 নম্বর লাইনের অর্থ। ভাব যায় ন আবই এ তু কই, আইস ভাবে বিলসই কান নীল জয়। এভাবে কেউ যায় না আসে না, এভাবে বিলাস করে যোগীবর কাহ্ন। এই গেল এর বাংলা অর্থ। এরপর আমরা এর গূঢ়ার্থ করার চেষ্টা করব। আলোচ্য চর্যায় সহজ লীন চিত্তের কথা বর্ণনা করা হয়েছে। চিয় সহজে সুন সংপূর্ণা, কান্ধ বিজয়ে মোয়া মা হই বিষণ্ণা। কাহ্ন বলেছেন তার চিত্ত সহজে মগ্ন হওয়ায় তা মহাসুখ দ্বারা পূর্ণ হয়ে আছে। তাই যদি এই দেহের বিনাশ ঘটে তবে বিষণ্ণ হবার কোনো কারণ নেই। ভন কৈশে কাহ্ন নাহি, হরই অনুদিন তৈলয়ে পমাই। দেহের বিলীন হলেই যে তার সত্তা বিলুপ্ত হবে এ কথা বলা চলে না। জলবিন্দু যেমন মহাসমুদ্রে লীন হয়ে যায়, সব জায়গায় ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি এই পঞ্চস্কন্ধের দেহ যখন লীন হবে তখন তিনি ক্ষুদ্র সত্তা পরিত্যাগ করে ত্রিভুবনের এক বিশ্ব সত্তায় প্রবেশ করে সব সময় প্রকাশিত হবেন। অনুদিন, ফরই অনুদিন তাই বলা হয়েছে। প্রকাশিত হওয়ার পর কি হবে? মরা দিঠ নাঠ দেখি কায়র, ভাগ তরঙ্গ কি শোষই সায়র। যারা তত্ত্বজ্ঞানহীন মূঢ় তারাই কেবল দৃশ্য বস্তুর বিনাশ দেখে কাতর হয়। সমুদ্রে উত্থিত তরঙ্গ ভেঙে পড়লেই যেমন সাগর জলহীন হয়ে যায় না, তেমনি যে অস্তিত্ব দৃশ্যমান তার বিনাশ হলেই পারমার্থিক সত্তার বিনাশ ঘটে না। তাহলে কি হয়? মূঢ়া অচ্ছন্তে লয় ন পেখ হই, দুধ মাঝে লড় ন অচ্ছন্তে দেখায়। যেমন দুধের মধ্যে ননি থাকলেও তা দেখা যায় না, ঠিক তেমনি পঞ্চস্কন্ধাত্মক দেহের অবসানের পরেও তাতে পরমার্থিত সত্তা বিরাজ করে। তত্ত্বজ্ঞানহীন অজ্ঞ মূঢ়ের চোখে তা ধরা পড়ে না। আসলে এই ভবরূপ ভাব যায় ন আবই এ তু কই, ঐশ ভাবে বিলসই কান নিল জয়।
আসলে এই ভবরূপ স্থূল অস্তিত্বের যাওয়া ও আসা কোনোটাই সত্য নয়। জন্ম মৃত্যুরূপ এই আসা যাওয়া জ্ঞান বিশেষভাবে চোখে পড়ে না। ভবের এই প্রকৃত স্বভাবকে অবগত করে সিদ্ধাচার্য কাহ্ন সহজানন্দে বিলাস করছেন। বিলাস ও কাহ্ন জয়, এই জন্য বলা হয়েছে। এই গেল কাহ্নপার 42 নম্বর পদের ব্যাখ্যা এবং বাংলা অর্থ। এরপর আমরা আলোচনা করব কাহ্নপার 45 নম্বর পদকে। রাগ মল্লারি, পদ সংখ্যা 45। মন তরু পাঞ্চ ইন্দি তোষু সাহা, আশা বহল পাতা ফল বাহা। বরগুরু বয়নে কুঠারে ছি জয়, কাহ্ন ভনৈ তরু পুনন উই জয়। বাড়ৈ সো তরু শুভাশুভ পানি, ছেবই বিদুজন গুরু পরিমানি। যো তরু ছেব হে বই ন জানই, সরি পড়িয়া রে মূঢ় তা ভব মানই। শুন তরুবর গয়ন কুঠার, ছে বহৎ সো তরু মূলন ডাল। এই হচ্ছে কাহ্নপার 45 নাম্বার পদ বা শেষ পদটি। তাহলে আমরা এর অর্থ করার চেষ্টা করব। প্রথমে 1 এবং 2 নম্বর লাইনের অর্থ করব আমরা। মনতরু পাঞ্চ ইন্দি তোষু সাহা। মনতরু মানে মন তরু, পাঞ্চ ইন্দ্রিয় 5 ইন্দ্রিয়, তোষু তোষু মানে তার, সাহা মানে শাখা। আশা বহল পাত ফল বাহা। আশো মানে কি, আশা মানে আশা, বহল বহু, বা অনেক, পাত মানে পাতা, ফল বাহা ফল বাহক। তাহলে এই লাইন দুটির অর্থ কেমন হবে? মন তরু 5 ইন্দ্রিয় তার শাখা, আশা বহু পাতা ও ফল বাহক। এরপর আমরা 3 এবং 4 নম্বর পদের 3 এবং 4 নম্বর লাইন নিয়ে আলোচনা করব। বরগুরু বয়নে কুঠারে ছি জয়, কাহ্ন ভনৈ তরু পুনন উই জয়। বরগুরু মানে শ্রেষ্ঠ গুরু, শ্রেষ্ঠ গুরু। বয়নে মানে বচনে, কুঠারে কুঠারে, ছি জয় কাটা বা ছিন্ন করা, ছিন্ন বা কাটা। কাহ্ন বনৈ, কাহ্ন ভনৈ, কাহ্ন বলে তরু গাছ, পুনন উই জয় পুনরায়, পুনরায় উই জয় উৎপন্ন। তাহলে বরগুরু বয়নে কুঠারে ছি জয়, কাহ্ন ভনৈ তরু পুনন উই জয়। মানে কি, শ্রেষ্ঠ গুরুর বচন কুঠারে এই গাছ কাটতে হয়। কাহ্ন বলে একবার কাটলে তরু পুনরায় উৎপন্ন হয় না। 5 এবং 6 নম্বর লাইনের অর্থ করার চেষ্টা করব। বাড়ৈ সো তরু শুভাশুভ পানি, ছে বই বিদুজন গুরু পরিমানি। বাড়ৈ মানে হচ্ছে বেড়ে, সো তরু মানে সেই তরু। শুভাশুভ পানি, শুভ এবং অশুভ। অশুভ পানি। ছেবই বিদুজন, ছেবই শব্দের অর্থ হচ্ছে ছেদন করা।
বিদুজন মানে বিদ্বান ব্যক্তিরা। গুরু মানে গুরু পরিমাণী, দিব্যি দিয়া। তাহলে 5 এবং 6 নম্বর লাইনের অর্থ হবে, সেই তরু শুভ অশুভ রূপ জল সেচে বাড়ে, তত্ত্ব জ্ঞানীরা গুরুর দিব্যি দিয়ে সেই তরু ছেদন করে। এরপর আমরা 7 এবং 8 নাম্বার লাইনের অর্থ করার চেষ্টা করব। যো তরু ছেব ভে বউ ন জানই, সরি পড়িয়া রে মুড় তা ভব মানই। যো যে তরু ছেব, যে তরু ছেদন করার কৌশল, কৌশল শব্দের অর্থ হবে, এটা হচ্ছে ভে বউ মানে কৌশল, হলো। কৌশল ন জানই, জানে না, যে তরু ছেদনের কৌশল জানে না, সরি পড়িয়া বিকারগ্রস্ত। রে মুড়ো, সেই মুড়ো, তা ভব মানই, সে মেনে নেই, সে বিকারগ্রস্ত বা পুনর্জন্ম জন্মগ্রহণ। সরি পড়িয়া মানে বিকারগ্রস্ত না জন্মগ্রহণ। জন্মগ্রহণ রে মূঢ় তা ভব মানই, জন্মগ্রহণকে সেই মূঢ় ব্যক্তি মেনেই নেই। তাহলে এর অর্থ কি হবে? যে তরুচ্ছেদের কৌশল জানে না, ওরে সেই মূঢ় বিকারগ্রস্ত হয়ে জন্মগ্রহণ মেনে নেয়। শুন তরু বর গয়ন কুঠার, ছে বহ সো তরু মূল অন ডাল। শুন শূন্য, তরুবর গাছ, গয়ন গগন, কুঠার কুঠার, ছেব কাটে, সো তরু সেই তরু, মূল ন ডাল মূলও না ডালও না। অর্থাৎ কি হবে? যে শূন্য তরুবর গগন কুঠার, কাটো সেই তরু যাতে না থাকে মূল না থাকে ডাল। এই হচ্ছে বাংলা অর্থ। তাহলে আরেকবার আমি পড়ে এর পূর্ণ অর্থ বলে দিই। মন্তরু পাঞ্চ ইন্দি তোষু শাখা, আশা বহল বহল পাতা ফল বাহা। মন্তরু 5 ইন্দ্রিয় তার শাখা, আশা বহু পাতা ও ফল বাহক। বরগুরু বয়নে কুঠারে ছি জয়, কাহ্ন ভনৈ তরু কু নন উই জয়। শ্রেষ্ঠ গুরুর বচন কুঠারে, এই গাছ কাটতে হয়। কাহ্ন বলে একবার কাটলে তরু পুনরায় উৎপন্ন হয় না। পাড়ই সো তরু শুভাশুভ পানি, ছে বই বিদুজন গুরু পরিমাণী। সেই তরু শুভ অশুভ জল সেচে বাড়ে, তত্ত্বজ্ঞানীরা গুরুর দিব্যি দিয়ে সেই তরু ছেদন করে। যো তরু ছেব ভে বউ ন জানই, সরি পড়িয়া রে মুড় তা ভব মানই। যে তরুচ্ছেদ কৌশল জানে না, ওরে সেই মূঢ় বিকারগ্রস্ত হয়ে জন্মগ্রহণ মেনে নেই। শুন তরু বর গয়ন কুঠার, ছে বহ সো তরু মূল অন ডাল। শূন্য তরুবর গগন কুঠার, কাটো সেই তরু যাতে না থাকে মূল না থাকে ডাল। এই যে শনি পড়ে আছে না, 18 নম্বর আমি মার্কিং করেছি, এটি হচ্ছে প্রাচীন বাংলার প্রবাদ। এটির অ্যাকচুয়াল মানে হবে ষড়গতি প্রাপ্ত হওয়া বা ষড়গতি চক্রে পতিত হওয়া। এই গেল এর বাংলার অর্থ। এরপর আমরা এর পদ্যের গূঢ়ার্থ জানার চেষ্টা করব। আলোচ্য চর্যায় শাখা পত্রবহুল এক মহাতরুর রূপকের আড়ালে বাসনা জড়িত অবিদ্যা চিত্তকে যাবতীয় দুঃখের কারণ হিসাবে নির্দেশ করে গুরুর বচনে কিভাবে অবিদ্যা দূর করা যায় তার তত্ত্ব আলোচিত হয়েছে। কেমনভাবে? মন তরু পাঞ্চ ইন্দি তোষু সাহা,
আশা ব হল পাতা ফল বাহা। পঞ্চ ইন্দ্রিয় এই মন তরুর শাখা এবং বিবিধ আশা ও কামনা এই তরুর ফল। এই ফল পত্র শাখা যুক্ত গাছ অবিদ্যা চিত্তের উপমান। চিত্তে অবিদ্যার প্রভাব থাকলে মিথ্যা ভাব জ্ঞান জন্মে এবং সহজানন্দ লাভে বিঘ্ন ঘটে। তাহলে কি করতে হবে? বরগুরু অবয়নে কুঠারে ছি জয়, কাহ্ন ভনৈ তরু পুনন উই জয়। তাই কাহ্ন বলেছেন যে শ্রেষ্ঠ গুরুর উপদেশকে কুঠার রূপে গ্রহণ করে এই অবিদ্যা চিত্তরূপ তরুকে এমনভাবে ছেদন করা উচিত যাতে তা পুনরায় না উঠে। অর্থাৎ কি, এমনভাবে এই অবিদ্যার চিত্তকে মন থেকে দূরীভূত করতে হবে যাতে তা পুনরায় আর মনে না পড়ে। এটাই এখানে পদকার বলতে চেয়েছেন। পার ওই সোতরু শুভাশুভ পানি ছে বই বিদুজন গুরু পরিমাণী। এই মনতরু শুভ অশুভ কামনারূপ জলসেচের দ্বারাই বাড়ে। অর্থাৎ মনে কামনা বাসনা সুখ দুঃখ ইত্যাদি প্রকৃত দোষ যত থাকে অবিদ্যার প্রকোপও বাড়তে থাকে তত বেশি। এই জন্যে বলছে ছে বয় বিদুজন গুরু পরিমাণী যো তরু ছে ব ভেবু ন জানই। এই কারণে যে যোগীরা জ্ঞান লাভ করেছেন তারা গুরুকে প্রমাণ হিসাবে ধরে তার বচন অনুভব করে চিত্ত তরুকে ছিন্ন করে অর্থাৎ চিত্ত থেকে অবিদ্যার প্রভাব দূর করেন। যে সব যোগী চিত্তকে ছেদন করতে পারে না অর্থাৎ চিত্তকে নিঃস্ব করতে পারে না তারা সংসার সমুদ্রের সরগতিতে পড়ে যায়। এই জন্য যো তরু ছেব ভবন জানই, সরি পড়িয়া রে মূঢ় তা ভব মানই। এই জন্যে বলেছেন যে সব যোগী চিত্তকে ছেদন করতে পারে না অর্থাৎ চিত্তকে নিঃস্ব করতে পারে না তারা সংসার সমুদ্রের সরগতিতে পড়ে যায় অর্থাৎ বারবার জন্মগ্রহণকে স্বীকার করে নেয়। তাহলে পদকার কি বলছেন যে শুনো তরু বর গয়ন কুঠার ছে ভয় সো তরু মূলন ডাল। যে অবিদ্যা চিত্তকে তরুর সাথে কল্পনা করা হয়েছে তা শূন্যময়, কিন্তু এই শূন্য একেবারে বিশুদ্ধ বা প্রকৃতি প্রভাস্বর নয়। শূন্য, অতিশূন্য, মহাশূন্য রূপে শূন্যের যে তিনটি প্রাথমিক স্তর আছে তার সাথে সংশ্লিষ্ট মোট 160টি প্রকৃত দোষের আশ্রয়েই শূন্যময় অবিদ্যা চিত্তের অবস্থান। এই প্রকৃতি দোষে যুক্ত শূন্যকে চতুর্থ শূন্য দ্বারা আঘাত করলেই মহা সুখ লাভ হয়। শূন্যময় চিত্ততরুকে গগন অর্থাৎ সর্বশূন্য রূপ কুঠার দিয়ে এমনভাবে ছেদন করতে হবে যাতে তার শাখা ও মূল পর্যন্ত ধ্বংস হয় অর্থাৎ চিত্ত যাতে পুনরায় ইন্দ্রিয়াধীন হয়ে না যায়। এই হচ্ছে এর ব্যাখ্যা। এই হলো কাহ্নপাদ 45 নম্বর পদের আলোচনা। আর এখানেই কাহ্নপাদ শেষ পদটিকেই আলোচনা করা হলো। তাহলে এই পর্যন্ত আমরা কাহ্নপাকে নিয়ে জানলাম, তার পদ নিয়ে জানলাম। এরপর আমরা জানব চর্যাপদের আর এক বিখ্যাত পদকার ভুসুকুপাকে নিয়ে পরবর্তী আলোচনাতে। আরও এক্সট্রা কিছু জানার থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে এবং সেখানে আপনারা প্রশ্ন রাখতে পারেন, আমরা সময় মতো তার উত্তর করে দেব। আপনারা উল্লেখ করবেন ক্লাস নাম্বার। এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক। চ্যানেলের নাম হচ্ছে মিস্টিক্যাল বেঙ্গলি এবং এই হচ্ছে চ্যানেলটির কিউআর কোড। এই কোডকে স্ক্যান করে সরাসরি চ্যানেলটিতে যোগদান করতে পারেন এবং আমাদের ক্লাস সম্পর্কে কোনো কমপ্লেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার আলোচনা বা সমালোচনা আমাদের উৎসাহের অন্যতম পাথেয় হবে। ধন্যবাদ ভিডিওর এই পর্যন্ত জুড়ে থাকার জন্য। আশা করছি আগামী দিনে আবার আপনাকে আরেকটি আলোচনায় পাবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।